পড়াশোনায় আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আছি মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজে। আজকের সেমিনারের আমার যেই উপস্থাপনা বা উপস্থাপন সেটা হচ্ছে চট্টগ্রামের সুফিদের সংগ্রামী ঐতিহ্য এবং জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা। তবে দুঃখিত ওই ব্যানার মধ্যে পরম্পরা শব্দটা না থাকার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আজকের শিরোনাম, চট্টগ্রামী সুফিদের সংগ্রামী ঐতিহ্য, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা। এইখানে আমরা যে সুফিদের সংগ্রামী ঐতিহ্য বলতে আমরা কি বোঝাচ্ছি? মূলত হচ্ছে যেসব সুফিরা এই সশস্ত্র সংগ্রামে লিপ্ত ছিল, হ্যাঁ, ওই ধরনের সুফিদেরকে আমরা হচ্ছে এই ওই ধরনের এই ঐতিহ্যরে আমরা হচ্ছে এই সুফিদের সংগ্রামী ঐতিহ্য বলে কাউন্ট করতেছি। এমন হচ্ছে এইখানে তো এই আমাদের এই বাংলা অঞ্চলের মধ্যে এই অষ্টম থেকে নবম শতকের এই সময়েই হচ্ছে আরবীয় মুসলমান এবং সুফিদের আগমন ঘটতেছে। তবে হচ্ছে এই মুসলিম শাসন হিসেবে আসছে হচ্ছে এই 1400 শতকের দিক থেকে। তো ওই 1400 শতকের যে মুসলিম শাসন ওই সময়কার থেকে শুরু করে এবং আজকে পর্যন্ত যে এই যেই সুফিদের ঐতিহ্য ওইটার আমরা হচ্ছে এই প্রবন্ধ উপস্থাপন করার চেষ্টা করছি। এবং সমসাময়িক যে ঘটনা এই জুলাই গণঅভ্যুত্থান, ওই জুলাই গণঅভ্যুত্থানের সাথে আমরা হচ্ছে সরাসরি কোনো সুফিদের যেই ভূমিকা ওইটার আমরা যদি বা এই সামনে আনি নাই, তবে হচ্ছে এই আমরা যেই স্পিরিট কাজ করতে এই সুফিদের সংগ্রাম ঐতিহ্য থেকে যে স্পিরিটটা কাজ করতেছিল ওইটাই আমরা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা হিসেবে কাউন্ট করতেছি। তো আজকের এই প্রবন্ধটা হচ্ছে একটু দীর্ঘ আর কি, প্রায় 8 পৃষ্ঠার মতো। এটা একটু বেশ সময় সাপেক্ষ প্রবন্ধটি। তো আমি এই আপনাদের বা এই ধৈর্যটা এবং হচ্ছে সময়ের কথাটা চিন্তা করে আমি হচ্ছে দুইটা ভাগে ভাগ করতেছি। এই প্রথমত হচ্ছে এই ভূমিকা থেকে চট্টগ্রামের যে সংগ্রামের যে সুফি ঐতিহ্য এইটাকে যে আমরা যেই জায়গায় গ্রাউন্ডটা তৈরি করতেছি, যে সুফি চর্চা এবং হচ্ছে আমরা যে মানুষগুলো আনতেছি, ওই জায়গাটা আমরা হচ্ছে শুরুতেই প্রবন্ধের হুবহু সরাসরি পাঠ করব। এবং হচ্ছে মধ্যখানে যেই সুফি এই আমরা 4টা প্রধান প্রতিরোধ পর্ব বা 4টা আমল এই নির্দিষ্ট করছি। হ্যাঁ, ওই চারটা আমলের যেই সুফিদের যেই আলোচনা, যেই একদম নির্দিষ্ট করে যেই সুফিদেরকে আমরা শনাক্ত করছি, এই সুফিদের যেই সংক্ষিপ্ত জীবনী ওইটা আমরা হচ্ছে সামারাইজ করে দেওয়ার চেষ্টা করব। মধ্যখানে যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা, এইটা হচ্ছে আমরা প্রবন্ধ থেকে সরাসরি পাঠ করব। আমরা তো আগেই বলে রাখছি যে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আমরা হচ্ছে সরাসরি কোনো সুফিকে আনার ব্যাপারটা না থাকলেও, তবে হচ্ছে এই স্পিরিচুয়ালি যেভাবে কানেক্ট করা যায় যে ঐতিহ্যের সাথে, ওইটা আমরা করার চেষ্টা করতেছি। তো আমি হচ্ছে এই এই আজকের যেই প্রবন্ধ, চট্টগ্রামের সুফিদের সংগ্রামী ঐতিহ্য, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা, এই প্রবন্ধটি উপস্থাপন করছি। শিরোনাম: চট্টগ্রামের সুফিদের সংগ্রামী ঐতিহ্য, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা। ভূমিকা: বাংলার ইতিহাসে চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় স্থান, যেখানে নানা সাংস্কৃতিক বৈচিত্র্য এবং রাজনৈতিক প্রতিরোধ চেতনা একসাথে গড়ে উঠেছে। বঙ্গোপসাগরের তীরবর্তী এই বন্দরনগরী বহু শতাব্দী ধরে বাংলা অঞ্চল ও ভারতীয় উপমহাদেশের সঙ্গে বহির্বিশ্বের সমাজ ও চিন্তায় গভীর প্রভাব রেখেছে। ভারতীয় উপমহাদেশের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ ও আদান প্রদানের কেন্দ্র ছিল। এর ফলে চট্টগ্রামে ইসলাম, হিন্দু, বৌদ্ধ এবং আদিবাসীদের সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে, যা অঞ্চলটির সমাজ ও চিন্তায় গভীর প্রভাব রেখেছে। তবে এই সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি চট্টগ্রামের ইতিহাস আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা বহন করে। তা শাসন, উপনিবেশ, সাম্রাজ্য এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ। এই প্রতিরোধ কেবল রাজনৈতিক নয়, এটি এক ধরনের আত্মিক ও চিন্তাগত দৃষ্টিভঙ্গির ফল, যার ভিত্তি ছিল রুহানিয়ত। এখানে আত্মশুদ্ধির সাধনা আর সমাজে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে, আলাদা বিষয় হিসেবে নয়। এই রুহানিয়ত ভিত্তিক চেতনা ঐতিহাসিকভাবে উপনিবেশবাদ ও শ্রেণীগত বৈষম্যের বিরুদ্ধে এক সচেতন অবস্থান সৃষ্টি করেছে। শ্রমজীবী, কৃষক, ছাত্র ও প্রান্তিক মানুষের স্বাধীনতা এবং মর্যাদার প্রশ্নকে আত্মিক দায়িত্ব হিসেবে দেখিয়েছে। এই প্রেক্ষিতে
সুফিদের ভূমিকা ছিল খুবই কার্যকর। তারা শুধু আধ্যাত্মিক গুরুত্ব নয়, বরং জুলুমের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষক, যাদের শিক্ষা, জীবনাচার ও সাংগঠনিক ক্ষমতা যুগে যুগে চট্টগ্রামের রাজনৈতিক চেতনাকে জাগিয়ে তুলেছে। এই রোহানিয়ত নির্ভর সংগ্রামের ধারাবাহিকতা দেখা যায় ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে আন্দোলন, আবার পাকিস্তানি সামরিক দমন নীতির বিরুদ্ধেও। এমনকি স্বাধীন বাংলাদেশের ভেতরও যখন রাষ্ট্র দমনমূলক ও বৈষম্যমূলক আচরণ করে, তখনও এই চিন্তার জনগণের প্রতিবাদের ভিত হিসেবে কাজ করেছে। এই ধারাবাহিকতার একটি সাম্প্রতিক পরিণত হল 2024-এর জুলাই গণঅভ্যুত্থান। এটি কেবল তাৎক্ষণিক রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশের রুহানিয়ত ও ইনসাফ নির্ভর সংগ্রামের ঐতিহাসিক বিস্ফোরণ। এই বিস্ফোরণ বুঝতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে চট্টগ্রামের সেই সুফি ঐতিহ্যের দিকে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আত্মসংযম, প্রতিরোধ এবং সত্যের পথে দৃঢ়তাকার ভাষ্য গড়ে তুলেছে। চট্টগ্রামে সুফিদের সংগ্রামী ঐতিহ্য। বাংলার মাটিতে সুফিদের আগমন ঘটে দশম শতকের দিকে। সে সময় এখানকার সমাজ ও শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল ব্রাহ্মণ্যবাদ ও বর্ণপতাকে ভিত্তি করে, যেখানে জন্মের ভিত্তিতে মানুষের শ্রেণীতে ভাগ করা হতো। এই কাঠামো শুধু ধর্মের নয়, বরং এক ধরনের রাজনৈতিক বাস্তবতা, যেখানে অধিকারের চেয়ে বঞ্চনা আর মর্যাদার চেয়ে অবজ্ঞা বেশি ছিল। ইসলামের যেই তাওহীদের বাণী, ইনসাফের দাওয়াত এবং মর্যাদাভিত্তিক সমাজ গঠন, তা এই ক্ষমতাকেন্দ্রিক শাসক ও পুরোহিত শ্রেণীর সঙ্গে স্বভাবত পরস্পর বিরোধী হিসেবে চিহ্নিত করে। তাই ইসলাম এই অঞ্চলে শুধু একটি নতুন ধর্ম হিসেবে আসেনি, বরং তা ছিল জুলুমের বিরুদ্ধে এক নতুন চিন্তা, যা সমাজের নিম্নবর্ণের মানুষকে কথা বলার সাহস জুগিয়েছে। এই দাওয়াত ও আন্দোলনের নেতৃত্বে ছিল সুফিরা। তারা নিপীড়িতদের সামনে এক নতুন পথের দরজা খুলে দেন, যেখানে শ্রেণী নেই, জাত নেই, আছে শুধু আল্লাহর বান্দা হিসেবে মানুষের সম্মান ও দায়িত্ব। এই দাওয়াত কেবল নামাজ রোজার শিক্ষা নয়, বরং এক মুক্তির ডাক, যেখানে মানুষ আত্মমর্যাদা ফিরে পায়, সমাজে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, আর জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে শিখে। সুফিদের এই বার্তায় এমন সময়ে এসেছিল যখন সমাজের প্রান্তিক জনগোষ্ঠী ছিল অবহেলিত, পিছনে ফেলে দেওয়া, অনগ্রসর। ফলে ইসলাম এখানে ধর্মান্তরিত প্রস্তাব নয়, বরং আত্মিক মর্যাদা, মানবিক ইনসাফ ও রুহানিয়ত ভিত্তিক জীবনের এক নতুন দিগন্তের আহ্বান। ইতিহাসবিদ রিচার্ড এম এটন এই বাস্তবতাকে ব্যাখ্যা করে লিখেছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে নিপীড়কের উচ্চবর্ণের হিন্দুদের, বিশেষ করে ব্রাহ্মণ্যদের জাতাকলে পিষ্ট হয়েছে নিম্নবর্গের হিন্দু মুসলমান। এমতাবস্থায় সুফি শেখদের প্রচারিত সামাজিক সাম্যের বার্তা এই নিপীড়িত জাতিগুলোর কাছে মুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কেউ কেউ ইটনের এই বিশ্লেষণ নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু ইতিহাসে সুফিদের ভূমিকা, তাদের প্রতি জনগণের সমর্থন এবং তাদের প্রভাব যে দীর্ঘস্থায়ী ছিল তা অস্বীকার করা যায় না। যেমন ইবনে বতুতা তার বিবরণে সিলেটে শাহজালালের দরবারে হিন্দু ও মুসলমান উভয়ের উপস্থিতি উল্লেখ করেছেন। এর মধ্যে বোঝা যায় সুফিদের দরবার ছিল সব শ্রেণীর মানুষের জন্য গ্রহণযোগ্য, কারণ তারা মানুষ হিসেবে জুলুম থেকে বাঁচার পথ দেখিয়েছেন। আকবর আলী খান তার গবেষণায় সুফিদের রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে নানা দিক তুলে ধরেছেন। তবে এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা দেননি কেন এই সংগ্রামী সুফিদের বিরুদ্ধে জনরোষ দেখা যায়নি, কেন বিজয়ের পরও তাদের দরবারে বিভিন্ন ধর্মের মানুষও আসতেন। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের বুঝিয়ে দিয়েছেন বাংলার সুফিরা শুধু ধর্মপ্রচারক ছিলেন না, তারা সমাজে সমতা, আধ্যাত্মিক প্রতিরোধ ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতীক হয়ে ওঠেন। তারা রাজা বা শাসকের পক্ষে ছিলেন না, ছিলেন মানুষের পক্ষে, সর্বত্র জুলুমের বিরুদ্ধে। চট্টগ্রামের সুফি আন্দোলনের এই ধারাবাহিকতা সময়ের সঙ্গে সঙ্গে এক বিশেষ রূপ নেয়। প্রথমে এটি প্রান্তিক মনে হলেও পরে রাজনৈতিকভাবে গভীর তাৎপর্য অর্জন করে।
বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত হওয়া প্রধান রুট হিসেবে চট্টগ্রাম ছিল ভারতীয় উপমহাদেশের আরব, পারস্য ও তুর্কি সুফিদের প্রবেশের এক গুরুত্বপূর্ণ দরজা। যদিও অষ্টম নবম শতক থেকেই মুসলিম ব্যবসায়ী ও সুফিরা এই অঞ্চলে আসা শুরু করেন, ইসলাম এখানে কেবল বাণিজ্য কিংবা ধর্মান্তরের মাধ্যমে টিকে যায়নি, বরং ইসলামের বিস্তার এখানে হয়েছে এক ধরনের আত্মিক জাগরণ ও শোষণের বিরুদ্ধে অবস্থানের মাধ্যমে। এই অঞ্চলে সুফি সাধকের কার্যক্রম শুধু নামাজ রোজার আহ্বান ছিল না, তা ছিল এক ধরনের সমাজ বদলের শিক্ষা, যেখানে আত্মশুদ্ধির পথ সমাজে ইনসাফ কায়েম করার লড়াইয়ের সঙ্গে জড়িত। সুফিদের দরবার ছিল সেই প্রান্তিক মানুষদের আশ্রয়, যাদের ভাগ্য না ছিল মাটি, না ছিল আহার, কিন্তু আত্মমর্যাদার স্বপ্ন কখনো ছাড়েনি। এই দরবারগুলোতে মানুষ শুধু দান খয়রাত পেত না, তারা নিজের ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস খুঁজে পেত, যা তাকে জুলুমের মুখোমুখি দাঁড়াতে শেখাতো। চট্টগ্রামে সুফিরা তাদের দরবারকে কেবল আচার অনুষ্ঠানের জায়গা হিসেবে গড়ে তোলেনি, বরং তারা এগুলো বানিয়েছে এমন কেন্দ্র যেখানে এক বিকল্প সমাজ ব্যবস্থার চিন্তা গড়ে ওঠে। এখানে শাসকের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না, তারা শাসকের কাছে বৈধতা পাওয়ার প্রতীক্ষাও ছিল না, কারণ তাদের রুহানিয়ত নিজেই এক ধরনের নৈতিক কর্তৃত্ব ছিল। এই কর্তৃত্ব করুণা, ইনসাফ এবং তাওহীদের বোধের উপর প্রতিষ্ঠিত, যেখানে মানুষ তার নিজের মর্যাদা, দায়িত্ব ও অধিকার বুঝতে শিখত। এই রুহানিয়ত নিছক সাধনার বিষয় ছিল না, এটা ছিল এক ধরনের বাস্তব হাতিয়ার, যা মাজলুমদের সাহস দিত, আত্মবিশ্বাস গড়ে তুলত, শোষণের শিকল ভাঙ্গার পথ দেখাত। এই ঐতিহাসিক ধারার গভীরতা বুঝতে গেলে পরবর্তী অধ্যায়ে আমাদের চট্টগ্রামী সুফিদের নেতৃত্বে ও অংশগ্রহণে সংগঠিত 4টি প্রধান প্রতিরোধ পর্ব বিশ্লেষণ করব। এইসব পর্বে দেখা যাবে কিভাবে সুফিরা মানুষকে সাহস দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছেন এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার পথ প্রদর্শক হয়েছেন। এই সংগ্রামী ইতিহাস মানুষকে মনে করিয়ে দেবে চট্টগ্রামের রুহানিয়ত শুধু আধ্যাত্মিক ছিল না, তা ছিল ইতিহাস বদলের এক প্রেরণা। আচ্ছা, এরপরে হচ্ছে এই চট্টগ্রাম এই যে সুফি ইতিহাসের সংগ্রামের ঐতিহ্য, এটাতে হচ্ছে মোট 4টা পর্বে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুলতানি আমল, আর দ্বিতীয় মোগল আমল, তৃতীয় হচ্ছে ব্রিটিশ আমল এবং চতুর্থ হচ্ছে এই পাকিস্তান ও মুক্তিযুদ্ধ পর্বটা আর কি। তো এই আমাদের অষ্টম এবং নবম শতাব্দীর দিকে যদি বা এই সুফিদের আগমন, তবে প্রথম ফাইটটা হয়েছে হচ্ছে 1400 শতকের দিকে, তাও এই কতল খান গাজীর নেতৃত্বে বা এই চট্টগ্রামের যারা 12 আউলিয়ার অংশগ্রহণে আর কি। এইটা মূলত ছিল হচ্ছে এই সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। এই অঞ্চলে তখন হচ্ছে মগ এবং আরকানিদের একটা ত্রাসের রাজত্ব ছিল। তো এই সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ হচ্ছে এই তখন এই চট্টগ্রাম অঞ্চল হচ্ছে আরকান এবং মগ শ্রেণীদের থেকে কি স্বাধীন করার একটা চিন্তা করতেছিল এবং হচ্ছে উনি কিছু শুরুতেই চিন্তা ছিল এটা হচ্ছে আকবর আলী খানের যে ইসলামাবাদ বই এবং এইগুলোর এখানেতে উল্লেখ আছে, যেখানে হচ্ছে এই অঞ্চলের মধ্যে কতলখান গাজী সহ 12 আউলিয়া যে পীর, হাজি খলিল পীর, তারপর হচ্ছে বদরুদ্দিন আউলিয়া সহ এই চট্টগ্রামের মধ্যে 12 আউলিয়ার আগমন ঘটে আর কি। তো ওনারা হচ্ছে মূলত এই চট্টগ্রাম অঞ্চলের মধ্যে ফাইটটা দিছে। তবে এইখানে সেই সময়কার সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের একটা কি ছিল, সহায়তা ছিল। ওই জায়গা থেকে কেউ হচ্ছে এই কতলখান গাজীকে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের সেনাপতি হিসেবেও আখ্যা দেন। কতলখান গাজী মূলত হচ্ছে স্থানীয় মগ শ্রেণী এবং হচ্ছে আরকানীয় শ্রেণীর বিরুদ্ধে এই ফাইটটা দেন। আচ্ছা, এই কতলখান গাজী সর্বপ্রথম হচ্ছে মুসলমান হিসেবে এই চট্টগ্রাম বিজয় করেন। এই চট্টগ্রামের পাঁচলাইশের যে কাতালগঞ্জ, রাউজানের যে কদলপীর, এগুলো হচ্ছে ওনার নামানুসারে এই নামকরণ করা হয় আর কি। তারপর দ্বিতীয় সুফি হচ্ছে শাহ উমর, যিনি কতলখান গাজী বা 12 আউলিয়ার সমসাময়িক ছিল।
ওনার চট্টগ্রাম আগমন হচ্ছে শাহজালালের সফর সঙ্গী হিসেবে। তবে শাহজালাল চট্টগ্রাম হয়ে সিলেটে যান। উনি হচ্ছে চট্টগ্রামের এই চকরিয়ার যে বীর কামাল, উনি হচ্ছে স্থানীয় যে উনি একটা স্বৈরশাসন গড়ে তুলেছিল। ওই বীর কামালের বিরুদ্ধে হচ্ছে উনি এই যে স্বৈরশাসক বীর কামাল, ওনার বিরুদ্ধে উনি যুদ্ধ করেন এবং হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে উনি ওই চকরিয়া সহ প্রায় পুরো এই অঞ্চলটা হচ্ছে বিজয় করেন। আচ্ছা, এই কতলগান গাজী এবং শাহ উমর ছাড়াও এই সমসাময়িকের মধ্যে শেখ শরফুদ্দিন এবং মাহিয়া সোয়ার এই ধরনের আরও বেশ কিছু সুফি ছিল। তবে আমরা হচ্ছে এই সুফিদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একটা পাণ্ডুলিপির সাহায্যে আমরা হচ্ছে 5টা পর্বে ভাগ করছি আব্দুল করিম সাহিত্য বিশ্ববিদ্যালয় আব্দুল করিমের সাহায্যে। একটা হচ্ছে 12 আউলিয়ার যেই একটা গোষ্ঠী, আর দ্বিতীয়টা হচ্ছে পীরপঞ্জা বা 5 পীর, এবং হচ্ছে চেহেল আবদাল যেখানে 40 আবদাল, এবং চাহার পীর যেখানে 4 পীরের আব্দুল কাদের জিলানী 4 পীরের এই উল্লেখ আছে, এবং হচ্ছে জুমলা আলিয়া বাকি এই অঞ্চলের সমস্ত আউলিয়াগণ। আমরা ভবিষ্যতে হচ্ছে যখন এই জুলাই গণঅভ্যুত্থানের মতো এই ধরনের ইভেন্টগুলোরে স্পিরিচুয়ালি কানেক্ট করতে চাইবো, তখন আমাদের হচ্ছে এই ধরনের যেই সুফিরা ছিল ওদের যে এই ধরনের নৈতিক ভিত্তিগুলো বা এই ধরনের ইতিহাসগুলো আমাদের আরও ভবিষ্যতে আমাদের আরও অ্যানালাইসিস করতে হবে, ইতিহাসের আবার পুনর্পাঠ্য করতে হবে আর কি। এই দ্বিতীয় পর্বে হচ্ছে মোগল আমলের মধ্যে এই বারৌলিয়ার পর, বারৌলিয়া তো 14th শতকে হয়েছে, এই 14th শতকের পর এই বারৌলিয়ার সময়কার এরপরে হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের মধ্যে পর্তুগিজদের আগমন হয়। পর্তুগিজদের শুরুতে হচ্ছে ব্যবসার নিয়তে এই চট্টগ্রামে আসলেও পরবর্তীতে কিন্তু ওরা হচ্ছে একটা উপনিবেশবাদ মানে এখানে একটা লুণ্ঠন দাস এই ব্যবসা হিসেবে গড়ে তোলে, যেটা আমরা কাউন্ট করতেছি হচ্ছে সামুদ্রিক সাম্রাজ্যবাদ হিসেবে। এখানের মধ্যে মূলত রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয়, সাংস্কৃতিক এই ধরনের কিছু ত্রাস গড়ে উঠতেছিল। এইটা এই 14th শতক থেকে প্রায় 16 শতক পর্যন্ত প্রায় 150 বছর, এই হুসেন শাহ থেকে নসরত শাহ পর্যন্ত 150 বছর হচ্ছে এই চট্টগ্রাম অঞ্চলের মধ্যে পর্তুগিজদের উপনিবেশ হিসেবে ছিল আর কি। এই চট্টগ্রাম অঞ্চলে যে উপনিবেশবাদ এই থেকে আমাদের সংগ্রামের মাধ্যমে রক্ষা করছে হচ্ছে, বা এখানে স্বাধীনতার যে অর্জন এইটা করছে হচ্ছে কি বুজুর্গ উমেদ খাঁ। বুজুর্গ উমেদ খাঁ এই শায়েস্তা পুত্র ছিল এবং মোগল সেনাপতি ছিল। এই বুজুর্গ খাঁ মূলত হচ্ছে ওই পর্তুগিজদের বিরুদ্ধে সংগ্রাম করে এই অঞ্চলটা বিজয় করেন। আচ্ছা, উনি হচ্ছে এই চট্টগ্রাম অঞ্চলকে পর্তুগিজদের হাত থেকে বিজয় করে উনি এই চট্টগ্রাম অঞ্চলের নামকরণ করেন হচ্ছে ইসলামাবাদ হিসেবে। এবং এই আন্দরকিল্লা যেটা হচ্ছে তৎকালীন সময় জামে জঙ্গিন ছিল আর কি, এইটাও বুজুর্গ উমেদ খাঁর উনি প্রতিষ্ঠা করছেন। এই বুজুর্গ উমেদ খাঁর পর এই মোগল আমলেই ওনার বিজয়ের মাধ্যমে মোগল আমলের উত্থানটা মোগল শাসন শুরু হয়েছে। ওই মোগল শাসন শুরু হওয়ার পর থেকেই মোটামুটি খানকা, দরগা, দরবার এগুলোর একটা প্রচলন এবং হচ্ছে এই একটা ধর্মীয় এবং সাংস্কৃতিক যেই স্থাপনাগুলো গড়ে ওঠা দরকার, এগুলো হচ্ছে ওই বুজুর্গ উমেদ খাঁর পর থেকেই এই প্রচলনটা শুরু হয়েছে। এবং আমরা এখন এসেও আমরা অনেক ধরনের এই স্থাপনা আমরা দেখতে পাই। আচ্ছা, এই তৃতীয় পর্ব হচ্ছে মোগল আমলের পর এই ব্রিটিশ পর্বটা, এটা হচ্ছে তৃতীয় পর্ব। এই ব্রিটিশ পর্বের মধ্যে মোগলরা বিদায় নেওয়ার পর থেকে তারপর হচ্ছে ব্রিটিশ উপনিবেশবাদ গড়ে উঠছিল। এখানে ইংরেজ সাম্রাজ্যবাদ এই অঞ্চলকে মানে ভৌগোলিকভাবেও তো দখল করছে। এই যে আমাদের যে বন্দর একটা খুব, এখানের মধ্যে অর্থনৈতিক যেই বন্দরের মাধ্যমে অর্থনৈতিক কন্ট্রোলটা, তারপর হচ্ছে ধর্ম এবং সাংস্কৃতিকভাবে নিপীড়ন চালাইছে। এই ব্রিটিশ আমলের মধ্যে ব্রিটিশ আমলের যে একটা এই ইংরেজ সাম্রাজ্যবাদের মাধ্যমে একটা ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে ত্রাস হয়েছিল, এইটার বিরুদ্ধে হচ্ছে লাগাতার সংগ্রাম দিয়ে আসতেছিল
সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, তারপর হলো আব্দুল হাকিম সিদ্দিকী যিনি হচ্ছে সুন্নতির প্রতিষ্ঠাতা, তারপর হচ্ছে আরও অনেক মৌলানা ছিল, মনিরুজ্জামান ইসলামাবাদী সহ, মনিরুজ্জামান ইসলামাবাদী, মৌলানা আব্দুল লতিফ, শাহ বজলুর রহমান সহ অনেকেই। আচ্ছা, এই সুফি নূর মোহাম্মদ নিজামপুরী উনি উনি মূলত হচ্ছে এই চট্টগ্রামের একটা সুফিদের মধ্যে একটা নেটওয়ার্ক নির্মাতা বলা যায় আর কি। উনি উনার মুরিদ কে ছিল না, এই আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে অনেকেই এই ওনার মাধ্যমে হচ্ছে মূলত এই চট্টগ্রাম অঞ্চল বা চট্টগ্রামের বাইরে যে তরিকাগুলো এই ওনার মাধ্যমে ব্লাস্ট করছে। উনি হচ্ছে আহমদ শহীদ হজরত আহমদ শহীদের একজন অনুসারী ছিল। এই আহমদ শহীদের সাথে উনি হচ্ছে বালাকোটে অংশগ্রহণ করে, বালাকোট যুদ্ধে। বালাকোট যুদ্ধ ছাড়াও উনি হচ্ছে 1826 থেকে 1831 পর্যন্ত 5 বছরে প্রায় সৈয়দ আহমদ শহীদের সাথে প্রায় 18 থেকে 20টা পর্যন্ত উনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ওনার সমসাময়িক ছিল হচ্ছে এই তিতুমির ছিল, তারপর হচ্ছে হাজী শরীয়তুল্লাহ সহ অনেক আলেমরাও ছিল, তৎকালীন যেই সংগ্রামী সৈনিকগণ ওরাও ছিল অনেকেই। আচ্ছা, এরপরে হচ্ছে মৌলানা আহমদ হাকিম সিদ্দিকী যিনি হচ্ছে সুন্নতির হাকিমিয়া কামিল মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছে। উনি গাজী ইমামউদ্দিন বাঙ্গালীর অনুসারী, ইমামউদ্দিন বাঙ্গালীর অনুসারী হয়েই মূলত চট্টগ্রামে একজন প্রতিনিধি হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনি অংশগ্রহণ করছেন। আচ্ছা, এরপরের পার্টটা হচ্ছে চতুর্থ পর্ব, মুক্তিযুদ্ধের আমল, পাকিস্তানি আমল মুক্তিযুদ্ধ। 47-এর যে পাকিস্তান ভাগের পর এই বাংলা, পূর্ব বাংলা, এই বাংলাদেশ যে একটা কি অর্থনৈতিক শোষণের মধ্যে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে যাচ্ছিল এইখানে। আচ্ছা, এর পরিপ্রেক্ষিতে হচ্ছে প্রায় 1947 থেকে 71 পর্যন্ত যেই রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক শোষণ, এর পরিপ্রেক্ষিতে একটা আমাদের 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। ওই মুক্তিযুদ্ধের সময়কার কিছু সুফিদের যে ইতিহাস, বিশেষত চট্টগ্রামের সুফিদের যে কিছু ইতিহাস লক্ষ্য করা যায়। এই যেমন মাইজবান্ডার দরবার শরীফ, এই হজরত কারি তৈয়ব শাহ দিয়ে আলমগীর হানকা জামিয়া আহমদিয়া, তারপর হচ্ছে বোয়ালকালীর আহলা দরবার শরীফ, তারপর হচ্ছে ধর্মপুর দরবার শরীফ, এই ধরনের অনেকগুলো দরবার শরীফের নাম উঠে আসতেছে। তবে হচ্ছে ওই হিস্ট্রিক্যাল রেফারেন্সের জন্য কিছু কিছু নাম আমাদের বাদ দিতে হয়েছে। এগুলো হচ্ছে মানে একদম কারেক্ট প্রুফ প্রমাণ এবং রেফারেন্স দেখা যাচ্ছিল বিধায় আমাদের হচ্ছে কিছু দরবারকে আমরা বাদ দিয়েছি। আমরা এখানে 2টা দরবার বা 2জন সুফিকে আমরা সামনে আনতেছি। একজন হচ্ছে দেলোয়ার হোসেন মাইজভান্ডারি হয়ে মাইজভান্ডার দরবার শরীফ, যিনি হচ্ছে তৎকালীন এই মাইজভান্ডার দরবার শরীফ আছে ময়ূরখিল গ্রাম, এই ময়ূরখিল গ্রামে মুক্তিযোদ্ধা যেই লজিস্টিক সাপোর্ট দেওয়ার এবং যেই যা যা সাপোর্ট দেওয়া লাগে এগুলো হচ্ছে দেলোয়ার হোসেন মাইজভান্ডার ওই ময়ূরখিল গ্রাম হয়ে উনি এই সাপোর্টটা দিছিলেন। এবং শেখ মুজিবুর রহমান হচ্ছে এই মাইজভান্ডারের প্রায় সময় সফরে আসতে হবে। 2বার উঠে আসতেছে, 2বার সফরের কথা, একটা হচ্ছে 52-এর সফর, একবার হচ্ছে 58-এর সফর। তবে 58-এর সফরের সময় যখন দেলোয়ার হোসেন মাইজভান্ডারের সাথে শেখ মুজিবের যে সাক্ষাৎ হচ্ছিল, ওইখানে শেখ মুজিবুর রহমান হচ্ছে দেলোয়ার হোসেন মাইজভান্ডারের কাছে যে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে, এই অর্থনৈতিক শোষণ থেকে বাঁচার ব্যাপারে, রাজনৈতিক স্থিরতার ব্যাপারে হচ্ছে কিছু সাজেশন চাচ্ছিল। দেলোয়ার হোসেন মাইজভান্ডারি এই এই যে সংগ্রামের জন্য দোয়া করছিলেন এবং হচ্ছে কিছু মূলনীতি ঠিক করে দিয়েছিলেন যেগুলোর উপর ভিত্তি করে তাদের আন্দোলনটা চালিয়ে নিয়ে যাবে। এখানে হচ্ছে 5টা মূলনীতি, যেটা হচ্ছে জামাল আহমদ শিকদারের এই আলোকদারের একটা আর্টিকেল, এই জামাল আহমদ শিকদার হয়ে এই ডক্টর মাহবুবুল আলমের রেফারেন্স থেকে হচ্ছে 5টা মূলনীতি উদ্ধার করা গেছে। ওই 5টা মূলনীতি থেকে এই মূলত হচ্ছে ওই 5টা মূলনীতির উপর ভিত্তি করে 1966 সালে 6 দফার যেই ঘোষণা ওইটা আসতেছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে কারি তৈয়ব শাহ, উনি মূলত চট্টগ্রাম অঞ্চলে উনি সরাসরি কি করে নাই, যুদ্ধ করে নাই, তবে হচ্ছে এখানের যেই
এই আলমগীর হানকা বা হচ্ছে বলুয়ার দিকে হানকা, তারপর এখানে এই জামি আহমদিয়া, ওইখানের মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি করে রাখতেছিল যেন স্বাধীনতা সংগ্রামের বিরোধী কেউ হয়ে উঠতে না পারে। এবং উনি সরাসরি হচ্ছে পাকিস্তান, তখন তো উনি পশ্চিম পাকিস্তানে ছিল, পশ্চিম পাকিস্তানের সাথে সরাসরি একটা মানে যোগাযোগ রাখার এবং পজিটিভ একটা যোগাযোগ রাখার, এখানে হচ্ছে আহমদ শাহ নুরানির মাধ্যমে উনি এই পাকিস্তান সরকারের কাছে, ইয়াহিয়া সরকারের কাছে কি চাপ প্রয়োগ করতেছিল। তারপর হচ্ছে এই তৎকালীন যারা যেসব বাঙালি পাকিস্তানের মধ্যে বন্দী ছিল তাদের খাবার দাবারের যে সুষম যে খাবার দাবারের ব্যাপারটা, ওইটা হচ্ছে উনি বেশ কিছু কী করে ওনার সহায়তা ছিল এই ধরনের উঠে আসতেছে আর কি। আমাদের শেষের যেই জায়গাটা, সে মুক্তিযুদ্ধের পর থেকে আমরা যে ইভেন্টে ফিরতেছি সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। এর মধ্যকারে অনেক অনেক ধরনের রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছিল। 90-এর আন্দোলন ছিল, বা 75 ছিল, 90 ছিল, অনেক আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছিল। তবে মানে এই সুফিরা যেই সরাসরি মানে রাজনীতির মাঠে রাজপথে এই তথ্য, এই জিনিসটা হচ্ছে মানে এই মিসিং ছিল আর কি। মানে সরাসরি রাজনৈতিক হয়ে ওঠা বা রাজনীতির মাঠে এই ওদের যেই পদচারণা, ওইটা এইটা মিসিং ছিল মুক্তিযুদ্ধের পর থেকে। সরাসরি বিশেষত আমরা যেহেতু চট্টগ্রাম অঞ্চলের সুফিদের কথা বলতেছি, তখন আমরা চট্টগ্রামটাই বেশি প্রায়োরিটি দিচ্ছি অন্যান্য জায়গার চেয়ে। আচ্ছা, এখন আমরা ফিরতেছি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা। আমরা আগেই বলতেছিলাম যে সুফিদের ঐতিহ্যের কথা আমরা বলে আসতেছি। এই সুফিদের ঐতিহ্যের সাথে আমরা সরাসরি জুলাই গণঅভ্যুত্থানকে সরাসরি কোনো ফিগারকে দেখানোর জায়গা থেকে আমরা হচ্ছে স্পিরিচুয়ালি কানেক্ট করার যে ব্যাপারটা ওই ঐতিহ্যের সাথে, এইটা আমরা আমাদের প্রবন্ধের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান ঐতিহাসিক পরম্পরাটা করে আসতেছি। তো আমি হচ্ছে প্রবন্ধ থেকে একদম শেষ পার্টটা, এই জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরাটা সরাসরি পড়বো এবং হচ্ছে এর মাধ্যমে আমার প্রবন্ধ পাঠটা আমি শেষ করব। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা। বাংলার মাটিতে আর্থিক ও রাজনৈতিক সংগ্রামে যে ধারাবাহিক ঐতিহ্য বহমান, 2024 সালের গণঅভ্যুত্থান তার আধুনিক ও কার্যকরী এক প্রতিফলন। এই রাজনৈতিক কেবল প্রশাসনিক ও রাজনৈতিক বিদ্রোহ নয়, এটি এক রুহানিয়ত ভিত্তিক প্রতিরোধ চেতনার প্রকাশ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার সুফি ঐতিহ্যের দ্বারক ও বাহক ছিল। ইতিহাসে এই ধারার প্রথম প্রকাশ স্পষ্ট ঘটে চট্টগ্রামের খাতালকান গাজী, পীর বদরুদ্দিন আউলিয়া, শাহ উমর সহ 12 আউলিয়া সংগ্রামে। পরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী ও অন্যান্য চরিত্র এই ঐতিহ্য পুনচ্চারিত করে। আজকের দিনে চট্টগ্রামের ছাত্র জনতা এই ঐতিহাসিক পরম্পরায় নবজীবন এনে এক আধ্যাত্মিক ইনসাফ ভিত্তিক রাজনীতির সূচনা করেছে। প্রথম স্তরে শাহ উমর চকরিয়ায় স্থানীয় স্বৈর শাসক বীর কামালের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে আধ্যাত্মিক নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলেন। তেমনিভাবে 24-এর গণঅভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্র জনতা স্থানীয় স্বৈরশাসন, পুঁজিবাদী সিন্ডিকেট, প্রশাসনিক অত্যাচার ও আধিপত্যবাদী শক্তির নির্ভরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলে। সেই সময়ের ক্ষমতাসীন আওয়ামী শাসক গোষ্ঠী ও তাদের আমলাতান্ত্রিক যন্ত্র, যারা শোষণ, নিপীড়ন ও দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ নগর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত এক প্রতিরোধ নির্মাণ করে। তারা জানতো এটি শুধু রাজনৈতিক ক্ষমতার লড়াই নয়, এটি নৈতিক কর্তৃত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার দাবি। তাই এই আন্দোলনের ভাষা ছিল ইনসাফের, স্লোগান ছিল ইনসাফের, লক্ষ্য ছিল ইনসাফ। তাদের ইতিহাসের ধারাবাহিকতায় আবারও প্রমাণিত হয় জুলুমের বিরুদ্ধে ইনসাফি বিজয়ী। চট্টগ্রামের সংগ্রামী ইতিহাস কখনো অভ্যন্তরীণ শাসনের সীমাবদ্ধ ছিল না, বরং বহিঃশত্রুর আগ্রাসন ও দমনমূলক শোষণের লক্ষ্যে চতুর্দশ শতকের আরাকানি সহায়তার স্থানীয় মগ শ্রেণী হাজার হাজার মানুষকে বিদেশি দাস বাজারে বিক্রি করে বাণিজ্য পথ রুদ্ধ করে, ধ্বংস করে। কাতালকান গাজী সেই সময়ে আরাকানি ও মগদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ষোড়শ শতকে পর্তুগিজ জলদস্যুরা বাণিজ্যের আড়ালে প্রবেশ করে দেশি সম্পদ পাচার ও জনগণকে শোষণ করে। বুজুর্গ ওমেদকার নেতৃত্বে এই আগ্রাসীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। ব্রিটিশ শাসনের সময় মৌলানা আব্দুল লতিফ, মৌলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী সহ সুফি সাধকের আত্মিক ও সশস্ত্র স্বাধীনতার ডাক দেন। তারা জাতীয় পরিচয় ও অধিকার রক্ষার কাজ করেন।
তাদের প্রতিরোধ কখনো সশস্ত্র, কখনো বুদ্ধিভিত্তিক ও কখনো সাংস্কৃতিক, কিন্তু লক্ষ্যই এক, বহিঃশত্রু শোষণ বন্ধ ও জনমর্যাদা রক্ষা করা। 2024-এর জুলাই গণঅভ্যুত্থান এই একই প্রতিরোধ চেতনার আধুনিক সংস্করণ। চট্টগ্রামের ছাত্র জনতা তখন রাষ্ট্রীয় ক্ষমতার পেছনে থাকা দিল্লির সংশ্লিষ্ট আগ্রাসনী শক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়। তারা বুঝেছিল আধুনিক যুগের বহিঃশত্রু অর্থনৈতিক উপনিবেশবাদ, বহুজাতিক কর্পোরেট সিন্ডিকেট, রাষ্ট্রের ভেতরে বিদেশি স্বার্থে কাজ করা আমলাতন্ত্র, ক্ষমতাসীন দলীয় দুর্নীতি ও শোষণকে তারা এক কথায় বর্ণনা করল জুলুম। আর জুলুমের জবাবও তারা দিল ঐতিহাসিক প্রমাণিত এক দর্শনে, ইনসাফ। চট্টগ্রামের রাজপথে তখন উচ্চারিত হচ্ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারত ভারত করিস না, পিঠের চামড়া থাকবে না। এইসব স্লোগান কেবল প্রতীকী নয়, বরং বাংলার জনগণের আত্মিক অধিকার, রাজনৈতিক স্বায়ত্তশাসন ও ন্যায় বিচারের দাবি, যা বহিঃশত্রু আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘ শতাব্দীর সংগ্রামে ধারাবাহিক উত্তরাধিকার বহন করে। জুলাই গণঅভ্যুত্থানের অন্তর্নিহিত শক্তি ছিল এক গভীর নৈতিক ঐক্য, যার ভিত্তি জাতিগত ঘৃণা বা প্রতিশোধ নয়, বরং ইনসাফ। এই আন্দোলনের বিশেষত্ব এখানেই যে এটি কেবল রাষ্ট্রশক্তির বিরুদ্ধে নয়, বরং জুলুমের যাবতীয় রূপ ও ঐতিহ্যের বিরুদ্ধে এক আত্মিক জাগরণ হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলার ইতিহাস বারবার প্রমাণ করেছে যে এই প্রতিরোধ দীর্ঘস্থায়ী হয়, তা বাহ্যিক অস্ত্রশস্ত্রের উপর নয়, বরং আর্থিক দৃঢ়তা, নৈতিক স্থিরের প্রতি দাঁড়িয়ে থাকে। চট্টগ্রামের ছাত্র জনতা সেই ইতিহাস নির্মাতা উত্তরাধিকারকে ধারণ করে আবার দেখিয়েছে ইনসাফই এই জাতির সবচেয়ে প্রাচীন ও শক্তিশালী দাবি। তাদের প্রতিরোধ ছিল রাজনৈতিক মাত্রায় সুসংগঠিত, কিন্তু উৎস ছিল আধ্যাত্মিক প্রকৃত। কারণ তারা কেবল রাষ্ট্র ব্যবস্থা বদলাতে চায়নি, চেয়েছে রাষ্ট্রের চরিত্র বদলাতে। তারা এমন একটি সমাজ গঠনের স্বপ্ন দেখিয়েছে যেখানে নাগরিক মর্যাদা শুধু সাংবিধানিক অধিকার নয়, বরং ইমানের অবিচ্ছেদ্য অংশ। যেখানে ইনসাফ কায়েম হয় আল্লাহর খেলাফতের অনুভূতি থেকে। এই আত্মিক উপলব্ধি তাদের রাজপথে নামায় পরিবার, নিরাপত্তা, ভবিষ্যৎ ত্যাগ করে এক বৃহত্তর নৈতিক সত্যের পক্ষে দাঁড়ানোর প্রত্যয়ে। তাদের আত্মা নফসের দাসত্বে আবদ্ধ নয়, বরং উচ্চতর এক সত্যের অনুসারী। সেই সত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক নতুন প্রজন্ম, যারা আর ভোগবাদী ভিন্ন মতচর্চায় আটকে থাকতে চায় না, বরং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে রুহানিয়ত নির্ভর রাজনীতিই মানবিক ন্যায়বোধের প্রকৃত পরিণতি। এই রাজনীতির কর্তৃত্ব আসে জনগণের সম্মিলিত জিগির থেকে, বিবেকের আলো থেকে এবং ইনসাফ চর্চা থেকে, উপরে চাপিয়ে দেওয়া আদেশ নির্দেশ থেকে নয়। তারা বুঝে নিয়েছে ন্যায়ের মর্মবাণী কোনো আলংকারিক বক্তব্য নয়, বরং তা জীবন্ত এক রাজনৈতিক শক্তি, যা মানুষকে দাঁড় করায় সত্য ও মিথ্যার মাঝখানে, এবং ইতিহাস বারবার সত্যকেই বিজয়ী করে। তাদের চোখে ভাসানীর হুঁশিয়ারি নতুন ভাষায় পুনর্জন্ম লাভ করে, আবুল হাশিমের রুহানিয়ত পায় নতুন কাঠামো, এবং শতাব্দী প্রাচীন সুফি সমাজের প্রতিরোধ সংগ্রাম এক নবীন পরিসরে ফিরে আসে নতুন প্রজন্মের হাতে। এই পুনর্জাগরণ কেবল রাজনৈতিক পালাবদলের আহ্বান নয়, বরং এক গভীর আত্মিক বিপ্লব, যার সূচনা ইনসাফের আহ্বানে, যার দ্বারা এখনো বহমান। উপসংহার: চট্টগ্রামের সংগ্রামী সুফি ঐতিহ্য এখানেই কোনো বিচ্ছিন্ন কাহিনী নয়, বরং জালেম প্রতিরোধ এক নৈতিক ধারাবাহিকতা, যা যুগে যুগে নতুন রূপে আত্মপ্রকাশ করে। 2024 সালের গণঅভ্যুত্থান সেই ধারাবাহিকতার সর্বশেষ উজ্জ্বল নিদর্শন, যেখানে আধ্যাত্মিকতা, ইনসাফবোধ এবং সামাজিক প্রতিরোধ এক নবতর সম্মিলনে পরিণত হয়। এই প্রতিরোধ কেবল বিদ্যমান শাসক গোষ্ঠীর বিরোধিতা ছিল না, বরং তা ছিল মানুষের আত্মমর্যাদা, ন্যায্যতা ও সম্মানের পক্ষে দাঁড়ানোর সংগ্রাম। ইতিহাস এখানে কেবল অর্থনৈতিক পুনরাবৃত্তির নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনাময় ইশারা। এই সুফি ঐতিহ্য কোনো আধুনিক জাতীয়
প্রকল্পে গলিয়ে ফেলা যাবে না, আবার এটি কোনো আঞ্চলিকতা বলে সীমিত করা যাবে না, বরং এটি এক রোহানিয়ত ভিত্তিক ন্যায়বোধের অব্যাহত দ্বারা, যা যে কোনো যুগে যে কোনো ভূগোলে নিপীড়িতের বিরুদ্ধে মানুষের আত্মমর্যাদা রক্ষার সংগ্রামে অনুপ্রেরণা যোগাতে সক্ষম। সঠিকভাবে লালন ও চর্চা করলে এই চেতনা ভবিষ্যতের সমাজ বিনির্মাণেও এক নৈতিক বুনিয়াদ হিসেবে কাজ করবে। আচ্ছা, এখানেই হচ্ছে আমার এই চট্টগ্রামের সুফি সংগ্রামী ঐতিহ্য, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরার প্রবন্ধ উপস্থাপনটা শেষ। তবে আমার হচ্ছে এই নার্ভাসনেসটার জন্য আমি দুঃখিত, যেহেতু আমার এইখানে এই ডাইসে দাঁড়ানোটাই প্রথম আর কি, হ্যাঁ, ওই জায়গা থেকে। আর এই চট্টগ্রামে এই প্রবন্ধ নিয়ে যদি ক্রিটিক্যালি কেউ মানে এই আলোচকদের থেকে আমি একটা ক্রিটিক্যাল আলোচনা চাইবো, যে মানে এখানে কোনো গ্যাপ অথবা হচ্ছে এই মিসিংয়ের জায়গাটা ওনারা ধরাই দিবেন, এবং হচ্ছে এই আপনাদের থেকেও একটা পর্যালোচনা বা মতামত চাইবো এই প্রবন্ধের ব্যাপার থেকে আর কি। আমি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।